So, hello everyone and welcome. Textile engineering এ statistical analysis and quality control এই সাবজেক্টের উপরে অনেকেরই ভীতি আছে। সো আমি আমার এই লেকচারগুলোতে statistical analysis and quality control এর উপরে কিছু লেকচার তৈরি করার চেষ্টা করছি। আশা করি সবার কাজে লাগবে। এখন এই টপিকসটা মূলত ডিজাইন করা হয়েছে কুয়েট, জাস্ট বা আদার্স কয়েকটা টেক্সটাইল ইউনিভার্সিটি এবং কলেজ তাদের সিলেবাস অনুসরণ করে। সো ফার্স্ট লেকচারে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের ইন্ট্রোডাকশনটা আমরা একটু দেখব। বেসিক্যালি ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলোর মধ্যে আছে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, পপুলেশন অ্যান্ড স্যাম্পল, ভেরিয়েবলস, টাইপস অফ ভেরিয়েবলস, ডাটা, টাইপস অফ ডাটা, ডাটাগুলো আমরা কীভাবে কালেকশন করব, দ্যাট মিন্স কালেকশন অফ ডাটা অ্যান্ড ডিফারেন্ট লেভেলস অফ ডাটা। সো আমরা একটু স্লাইডে চলে যাই, সেখান থেকে আমি আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এখন স্ট্যাটিস্টিক্স কী সেটা জানার আগে আমরা একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। ধরে নেওয়া যাক একটা ক্যাম্পাসে আমরা 100 জন স্টুডেন্ট নিয়ে আমরা একটা সার্ভে করলাম। এখন সার্ভেটা হতে পারে এরকম, ধরে নেওয়া যাক 4 ধরনের সফট ড্রিঙ্কস। এখন আমরা ক্যাম্পাসে অনেকেই সফট ড্রিঙ্কস পছন্দ করি। এখন সফট ড্রিঙ্কসের মধ্যে 4টা সফট ড্রিঙ্কস আমি যদি দেই, কোকা কোলা, পেপসি, স্প্রাইট, মাউন্টেন ডিউ। এখন আমি 100 জন স্টুডেন্টকে যদি এই সার্ভের আন্ডারে নিয়ে আসি যে তারা কোনটা কে পছন্দ করে, সেই ডাটাগুলো যদি আমি কালেক্ট করি, তখন দেখা যাবে যে অনেকেই কোকা কোলা পছন্দ করে, অনেকে পেপসি পছন্দ করে, কেউ বা স্প্রাইট পছন্দ করে, কেউ মাউন্টেন ডিউ পছন্দ করে। এখন আমি ফার্স্ট হচ্ছে এই 100 জন থেকে এই ডাটাগুলো কালেক্ট হচ্ছে কে কোনটা পছন্দ করে। সো এটা হচ্ছে ফার্স্ট ডাটাটাকে আমরা কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমরা এটাকে যদি একটু অর্গানাইজ করি, সেটা কীভাবে হতে পারে যে মেল ফিমেল এভাবে আমরা যদি অর্গানাইজ করতে পারি যে কতজন মেল কোন সফট ড্রিঙ্কস পছন্দ করে, কি অ্যামাউন্টে, এটা হতে পারে, অথবা ফিমেল। এখন মেল ফিমেল এভাবে আমরা ক্যাটাগরি করতে পারি। আবার যদি আমরা ইয়ার ওয়াইজ, অর্থাৎ ফার্স্ট ইয়ারে কারা কোন সফট ড্রিঙ্কস পছন্দ করে সেটা হতে পারে, সেকেন্ড ইয়ার যারা তারা কোন সফট ড্রিঙ্কস পছন্দ করে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এভাবে যদি আমরা ডাটাগুলোকে অর্গানাইজ করি, তখন এই যে আমরা ডাটাগুলো 100 জন থেকে কালেক্ট করলাম, সেটাকে আমি একটা অর্গানাইজ ফর্ম নিয়ে আসলাম যে মেল না ফিমেল তারা কে কোনটা পছন্দ করে, অথবা ইয়ার ওয়াইজ কে কোনটা পছন্দ করে, এভাবে হতে পারে। এটাকে হচ্ছে আমি অর্গানাইজ করলাম। এখন এই যে অর্গানাইজড ডাটাগুলো এটা আমি শো করব, এটাকে আমরা বলছি প্রেজেন্টিং। সো প্রেজেন্টিংয়ের পরে আমি যদি এখন এখান থেকে অ্যানালাইজ করার চেষ্টা করি যে মেলদের মধ্যে কত পার্সেন্ট পেপসি পছন্দ করে, কত পার্সেন্ট কোকা কোলা পছন্দ করে, তাহলে সেখান থেকে আমি কিন্তু সহজে 100 জনের থেকে এটা ক্যালকুলেশন করতে পারবো আমার যে ডাটাগুলো আমি অর্গানাইজ করছি সেখান থেকে। আবার ফার্স্ট ইয়ারে কে পেপসি পছন্দ করে, কে কোকা কোলা পছন্দ করে, এটাও কিন্তু আমি সেখান থেকে জিনিসটা ক্যালকুলেশন করতে পারবো। সো এটা হচ্ছে আমি অ্যানালাইজ করতে পারলাম। এখন ফাইনালি এটাকে যদি আমি ইন্টারপ্রেট করতে চাই, অর্থাৎ যখন পার্সেন্টেজটা আমি বের করছি, বের করার পরে আমি কিন্তু বলতে পারি যে এত পার্সেন্ট ফিমেল বা এত পার্সেন্ট মেল এটা হচ্ছে পেপসি পছন্দ করে অথবা কোকা কোলা পছন্দ করে। আমরা একটা চার্ট যদি একটু দেখি, এখানে দেখা যাচ্ছে চার্টে আমি 4টা সফট ড্রিঙ্কসের উল্লেখ করছি, সেটা হচ্ছে কোকা কোলা, পেপসি, মাউন্টেন এবং স্প্রাইট। সো টোটাল আমি 100 স্টুডেন্টস নিয়ে কাজ করছি। এবং 100 স্টুডেন্টসের মধ্যে মেল কোকা কোলা পছন্দ করবে 18 জন, ধরে নেওয়া যাক। পেপসি 15 জন, মাউন্টেন 10 জন, স্প্রাইট 13 জন, এভাবে ফিমেল যারা যেটা পছন্দ করে আমি এই ডাটাগুলো কালেক্ট করছি। এখন এখান থেকে যদি আমি 100 জনের একটা সামারি করার চেষ্টা করি, অথবা এভাবে আমরা করতে পারি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। সো আমি যদি এখন 100 জন থেকে এখানে ফার্স্ট চার্ট থেকে যদি বলতে চাই যে মেলদের মধ্যে কত পার্সেন্ট কোকা কোলা পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা সহজে বলতে পারছি যে 18%, অর্থাৎ 100 জনের মধ্যে 18 জন কোকা কোলা পছন্দ করে মেলদের মধ্যে। সো এই যে ক্যালকুলেশনটা করলাম এটা হচ্ছে অ্যানালাইজিং, এবং এটাকে আমি যখনই বলছি যে 18% মেল স্টুডেন্টস কোকা কোলা পছন্দ করে, সেটা হচ্ছে সেই রেজাল্টের ইন্টারপ্রিটেশন।
সো এখান থেকে স্ট্যাটিস্টিক্সের সরাসরি আমরা একটা ধারণা পাই, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কয়েকটা প্রসেসের একটা সামষ্টিক রূপ, অর্থাৎ সেটা হচ্ছে ডাটা কালেক্টিং, অর্গানাইজিং, প্রেজেন্টিং, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং। এটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা আমরা যেটা পাচ্ছি সেটার যেটা প্রসেস সেটা। সো এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স কি, সেটা একটা ওয়েল ডিফাইন্ড ফর্ম। এখন এই যে ডাটাগুলো আমরা এতগুলো প্রসেস করলাম সেটা কেন, সেটা হচ্ছে মূলত আমরা যে ডিসিশনগুলো নিব, এই যে ডাটাগুলো কালেকশনের উপরে আমরা ডিসিশন নিব, সেটার জন্য একটা ইফেক্টিভ ওয়েতে কাজ করতে পারে। সো এটা মূলত স্ট্যাটিস্টিক্স। এখন স্ট্যাটিস্টিক্স কারা ইউজ করে? বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স আমরা সবাই ইউজ করি, প্রত্যেকটা জায়গায় মোটামুটি আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ আমরা করি। সেটা হতে পারে থিসিসের কাজে তার ডাটাগুলো কালেক্ট করতে পারে, হতে পারে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি বা হ্রাস, টেম্পারেচার আপ ডাউন, এই জিনিসগুলো সবগুলোই মোটামুটি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমেই কিন্তু আমরা দৈনন্দিন আমাদের জীবনেই কিন্তু আমরা সব জায়গায় ইউজ করি। সো আমি যদি এটা রিটেন ফর্মে আনতে চাই, সেটা হচ্ছে মার্কেটিং, অ্যাকাউন্টিং, কোয়ালিটি কন্ট্রোল, রিসার্চ, কনজিউমার্স, আদার্স জায়গাগুলোতে স্ট্যাটিস্টিক্স মোটামুটি সব জায়গায় ব্যবহার আমরা করছি। সো এখন আমরা একটু দেখি যে স্ট্যাটিস্টিক্সের টাইপস কত রকম হতে পারে। সো স্ট্যাটিস্টিক্সকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট আমরা দেখি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ অর্থ আমরা এটাকে একটা স্টেটমেন্টের মাধ্যমে ডিফাইন করতে পারি। যেমন ফার্স্ট যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে স্টুডেন্টের মধ্যে, মেল স্টুডেন্টের মধ্যে 18% কোকাকোলা পছন্দ করে। এই যে একটা সার্টেন একটা পার্সেন্টেজ আমি বলে দিচ্ছি যে 18%, সো এটা আমি তাকে ডিসক্রাইব করছি যে 100 জনের মধ্যে 18% মেল স্টুডেন্টস এটা পছন্দ করে। সো এই যে 18% আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তার ডেসক্রিপশন। সো এই ধরনের যে ডাটাগুলো আমরা স্ট্যাটিস্টিক্সে আমরা ডিসক্রাইব করছি, সেগুলোকে আমরা বলছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। সো এখানে আমরা একটু দেখি, সেটা হচ্ছে মেথড অফ অর্গানাইজিং, সামারাইজিং অ্যান্ড প্রেজেন্টিং ডাটা ইন অ্যান ইনফরমেটিভ ওয়ে। এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, সেটা হচ্ছে এ প্রফেসর ফাউন্ড দ্যাট 53% অফ দ্য স্টুডেন্টস ইন এ সার্ভে নো দ্য নেম অফ দেয়ার বুক অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ একজন প্রফেসর দেখছে যে তার যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে অলমোস্ট 53% হচ্ছে জানে যে তাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কী কী বুক দরকার। সো এটা হচ্ছে যেহেতু ডেসক্রিপশনটা আমি করে দিচ্ছি, এই জন্য এটাকে আমরা বলছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের পরে আমরা দেখি সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এখন ইনফারেন্সিয়াল অর্থ হচ্ছে অনুমান নির্ভর। এখানে আমরা সরাসরি কোনো পার্সেন্টেজ বা কোনো অ্যামাউন্ট আমরা পাবো না, কোনো কোয়ান্টিটি পাবো না, যেটা দিয়ে আমি স্ট্যাটিস্টিক্সকে ডিসক্রাইব করতে পারবো। সো সেটা কেমন হবে, ধরে নেওয়া যাক আমি যদি একটা সার্ভে করতে চাই, যে ফার্স্ট এক্সাম্পলটা ধরে নিই যে 100 জনের জায়গায় আমি যদি পুরো ক্যাম্পাস ধরে সার্ভেটা করতে চাই, যে পুরো ক্যাম্পাসে বা কয়েকটা ক্যাম্পাসে যে স্টুডেন্টগুলো আছে তারা কে কোন ধরনের সফট ড্রিঙ্কস পছন্দ করে, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে, কারণ প্রত্যেকের কাছে রিচ করা খুবই কঠিন। এখন এই প্রত্যেকের কাছে রিচ করা যেহেতু কঠিন, এখানে সিস্টেমটা হচ্ছে যে আমরা একটা ওই যে পুরা ক্যাম্পাসের যত স্টুডেন্ট আছে তাদের থেকে একটা গ্রুপ করে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি ধরে নিই যে পুরো একটা ক্যাম্পাসে 1000 জন স্টুডেন্ট আছে, তাদের থেকে আমি ওই 100 জনকে আলাদা করে সিলেক্ট করে নিয়েছিলাম যে তাদের থেকে আমি ডাটাগুলো কালেক্ট করব। সো এই যে 100 জনের ডাটা থেকে আমি যদি পুরা 1000 জনের একটা ডেসক্রিপশন বা স্ট্যাটিস্টিক বের করতে চাই, সেটাকে আমরা বলছি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এই 100 জন থেকে আমি যে ডাটাগুলো পাচ্ছি সেখান থেকে আমি অনুমান করে নিচ্ছি যে এই 1000 জনেরও কিন্তু এই একই পার্সেন্টেজে তারা সফট ড্রিঙ্কস পছন্দ করবে। সো এই যে একটা বৃহৎ একটা পরিসর থেকে অল্প একটু নিয়ে আমরা কাজ করতেছি, অর্থাৎ একটা পুরা ক্যাম্পাসের মধ্যে থেকে একটা স্মল একটা পার্ট নিয়ে আমরা এই যে ডাটা কালেক্ট করতেছি, এইখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আমরা বলছি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সো এইখানে
জিনিসটা হচ্ছে যে মেথড ইউজ টু এস্টিমেট দ্য প্রপার্টি অফ এ পপুলেশন অন দ্য বেসিস অফ এ স্যাম্পল। অর্থাৎ এই যে 1000 জন থেকে আমি 100 জনের একটা স্যাম্পল নিয়ে কাজ করছি, সো এটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এখানে কিছু এক্সাম্পল দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটা হরহামেশা ইউজ করে। সেটা হচ্ছে যখন গার্মেন্টস থেকে অর্ডারগুলো পাস হয়, তখন সেখানে কিন্তু যারা বায়ার, তারা এই পুরা অর্ডার অর্থাৎ 1 লাখ 2 লাখ যে অর্ডার আছে, এই পুরা অর্ডার কিন্তু তারা সবগুলো চেক করে না। সেখানে চেক করবে হচ্ছে সার্টিন কয়েকটা প্যাকেজ বা সার্টিন কয়েকটা প্রোডাক্ট তারা চেক করবে। সো এই যে একটা সার্টিন কয়েকটা প্রোডাক্ট চেক করে তারা পুরো একটা লট অর্থাৎ এই যে 1 লাখ 2 লাখ অর্ডারটা তারা অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে এই কয়েকটা স্যাম্পলের উপর। অর্থাৎ কয়েকটা স্যাম্পল তারা চেক করে দেখছে যে তাদের কোয়ালিটিটা ঠিক আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে তাদের যদি সেটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে, সেক্ষেত্রে তারা এটাকে অ্যাকসেপ্ট করবে। যদি তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল না করে, সেক্ষেত্রে তারা এটাকে রিজেক্ট করে দিবে। সো এটা হচ্ছে যে পুরোপুরি একটা অনুমান নির্ভর, একটা সার্টেন একটা এরিয়া থেকে একটা পার্ট নিয়ে যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এখন এই যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা দেখলাম, সেখানে দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে পপুলেশন এবং স্যাম্পল। সো পপুলেশন এবং স্যাম্পল এই দুইটা টার্ম আমি অবশ্য বললাম, তারপরে আমি একটু দেখাই। সেটা হচ্ছে এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে পপুলেশন বলতে বোঝাচ্ছে যে আমাদের টোটাল একটা টার্গেট, একটা এরিয়া বা টার্গেট একটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা কোনো অবজেক্ট হতে পারে। সেখান থেকে আমি যদি একটা পোর্শন নিয়ে কাজ করি, তখন সেটা হবে স্যাম্পল। অর্থাৎ এই যে 1000 জন নিয়ে আমরা কাজ করছিলাম, এই 1000 জনকে আমি যদি বলি, সেটা হচ্ছে পপুলেশন, এবং এই 1000 জন থেকে যে 100 জন আমি নিছি, সেটা হচ্ছে এই স্যাম্পল। সো পপুলেশন এবং স্যাম্পল থেকে আমি ক্যালকুলেশন করে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা বের করতে পারবো। এখন আমাদের টপিকস যেটা, সেটা হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবলটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, বা ভেরিয়েবলটা কী? সো ভেরিয়েবলটা হচ্ছে মেইনলি কোনো প্রপার্টিস, সেটা হতে পারে তার এজ, সেটা হতে পারে তার জেন্ডার, সেটা হতে পারে তার কান্ট্রি অফ বার্থ, সেটা হতে পারে তার ল্যাঙ্গুয়েজ। এই যে প্রপার্টিস যেটা সে ক্যারি করছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি এক প্রকার ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলের ডেফিনেশন যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমি বলতে পারি এরকম যে এনি ক্যারেক্টারিস্টিক্স অর নাম্বার অর কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার্ড অর কাউন্টেড। অর্থাৎ তার প্রপার্টিসটা অথবা তার কোনো যদি নাম্বার থাকে, অ্যামাউন্ট থাকে, সেটা আমরা মেজার করতে পারি অথবা কাউন্ট করতে পারি। এই যে প্রপার্টিসগুলো আছে, সেটাকে আমরা বলছি ভ্যারিয়েবলস। সো ভ্যারিয়েবলসকে আমরা বলতে পারি ডাটা আইটেম। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে এজ। এখন এজটা, বয়সটা আমরা নিউমারিক ফর্মেও আমরা ডিসক্রাইব করতে পারি, অথবা এটাকে আমি যদি এভাবে বলতে পারি যে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। এই যে ক্যাটাগরি করছি, এটাও আমি ভেরিয়েবলসের মধ্যে ফেলবো। হতে পারে সেটা স্টুডেন্টদের ক্লাসের গ্রেড, সেটা এ প্লাস, এ মাইনাস এরকম হতে পারে। হতে পারে সেটা তাদের জেন্ডার, হতে পারে সেটা তাদের কান্ট্রি অফ বার্থ, হতে পারে সেটা তাদের ইনকাম ও এক্সপেন্স। এই যে প্রপার্টিসগুলো যেগুলো আমরা মেজার করতে পারছি বা কাউন্ট করতে পারছি, এটাকেই আমরা বলছি ভেরিয়েবল। এখন ভেরিয়েবলসের কিছু টাইপস আছে। ভেরিয়েবলসের টাইপসের মধ্যে ফার্স্ট যেটা আসে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। সো কোয়ালিটেটিভ ভেরিয়েবল হচ্ছে যেই ভেরিয়েবলসগুলো আমরা নিউমেরিক ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি না, সেই ভেরিয়েবলসগুলোকে আমরা বলছি কোয়ালিটেটিভ ভেরিয়েবলস। অর্থাৎ যেটা তাদের কোয়ালিটিটাকে এক্সপ্রেস করে। সেটা হতে পারে তাদের ন্যাশনালিটি, সেটা হতে পারে তাদের এজ, যেটাকে আমরা নিউমেরিক ফর্মে এক্সপ্রেস করতে পারছি না। সো এই ফর্মগুলোকে আমরা তাদের বলছি তাদের কোয়ালিটি। সেটা হতে পারে তাদের চোখের কালার। সো এই যে কোয়ালিটি যেগুলো আমরা ডিসক্রাইব করতে পারছি, বাট নিউমেরিক ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারছি না, তাদেরকে আমরা বলছি কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। সো এখানে বলা আছে যে ক্যারেক্টারিস্টিক্স বিং স্টাডিড ইজ নন নিউমেরিক। অর্থাৎ যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা নিউমেরিক ফর্মে এক্সপ্রেস করতে পারি না। এখন কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলসটা আমরা নিউমেরিক ফর্মে এক্সপ্রেস করতে পারছি না, তো যেই ভ্যারিয়েবলসগুলোকে আমরা নিউমেরিক ফর্মে এক্সপ্রেস করতে পারবো, সেটাকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলস। অর্থাৎ যেটা আমাদের কোয়ান্টিটিটা আমরা ক্যালকুলেশন করতে পারি বা কোয়ান্টিটি আমরা আইডিয়া করতে পারি। সো কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলস হচ্ছে ইনফরমেশন ইজ রিপোর্টেড নিউমেরিক্যালি। অর্থাৎ থেকে নিউমেরিক্যালি আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো।
সেটা এক্সাম্পলস হতে পারে কারো ব্যাংকের ব্যালেন্স কেমন আছে, তাদের এজটা যদি আমরা নিউমেরিক ফর্মে এক্সপ্রেস করি সেটা, নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস। সো যে জিনিসগুলো আমরা নিউমেরিক ফর্মে এক্সপ্রেস করতে পারছি না ভেরিয়েবলসের মধ্যে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস, এবং যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা নিউমেরিক ফর্মে এক্সপ্রেস করতে পারবো সেটা হচ্ছে তাদের কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলস। এখন কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলসকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সো ফার্স্ট যেটা, যেহেতু কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলসকে আমরা বলছি যে এটা নিউমেরিক ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, একটা উদাহরণ এভাবে দেওয়া যেতে পারে যে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে। সো ধরে নেওয়া যাক 15 জন স্টুডেন্ট আছে। এখন আমি বললাম যে একজনকে বাইরে চলে যেতে। সো সে যদি চলে যায় তাহলে ক্লাসের মধ্যে আর 14 জন থাকবে। আরেকজনকে যদি বাইরে পাঠিয়ে দিই তাহলে থাকবে 13 জন। এই যে তাদের মধ্যে যে গ্যাপটা, ফার্স্ট হচ্ছে 15 জন ছিল, তারপর 14 জন, তারপর 13 জন, কখনোই কিন্তু এরকম হবে না যে স্টুডেন্ট 13.5 জন আছে বা 14.5 জন আছে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা গ্যাপ থাকবে, একের পর অবশ্যই 2 আসবে, একের পর সেখানে ডেট আসবে না। এই যে একটা সার্টেন গ্যাপ আছে, এই গ্যাপটা থাকার কারণে এই কোয়ান্টিটিগুলোকে আমরা বলছি ডিসক্রিট। আর এই ডিসক্রিট যেহেতু এখানে নাম্বারগুলো যেহেতু ডিসক্রিট, যে একের পরে 2, তারপরে 3, এর মাঝখানে কোনো ফ্র্যাকশন নেই, এই ধরনের ভ্যারিয়েবলসগুলোকে আমরা বলবো হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবলস। সো ডিসক্রিট ভ্যারিয়েবলসটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি: the variables that can assume only certain values and there are gaps between them. সো এইটার উদাহরণ হতে পারে, আমি আগে বললাম যে একটা ক্লাসের স্টুডেন্ট নাম্বার কতজন হতে পারে, বা একটা ফ্যামিলিতে তাদের ফ্যামিলি মেম্বার কতজন হতে পারে। এই যে নাম্বারগুলো আমরা 1 2 3 4 এভাবে আমরা যদি এক্সপ্রেস করতে পারি, এদের মাঝখানে যদি কোনো ফ্র্যাকশন না থাকে, সেটা হবে হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবলস। ডিসক্রিট ভ্যারিয়েবলসের পরের ক্লাসিফিকেশনটা আমরা দেখবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস। সো ডিসক্রিটে আমরা দেখছি যে মাঝখানে গ্যাপ থাকবে। এখন কন্টিনিউয়াস ভ্যারিয়েবলসটার একটা এক্সাম্পল আমরা এরকম দিতে পারি যে টেম্পারেচার, প্রেশার। সো টেম্পারেচারটা কিন্তু অবশ্যই একের পরে 2 আসবে না, একের পরে কিন্তু 1.1 1.2 1.3 এরকম আসতে পারে। বেসিক্যালি কিন্তু এটার মাঝে কোনো গ্যাপ নেই, এটা 1.1 না হয় এটা 1.111 এরকম চলতে পারে। সো এই যে বেসিক্যালি যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে এদের মাঝে কোনো রিয়েল গ্যাপ নেই। অর্থাৎ এর মাঝে এমন না যে একের পরে অবশ্যই 2 আসতে হবে, 2 এর পরে 3 আসতে হবে, মাঝে কিছু আসবে না, অর্থাৎ একটা ফ্র্যাকশন থাকবে। সো যখনই এই ভ্যারিয়েবলসগুলোর মাঝে কোনো ফ্র্যাকশন থাকবে, তখন সেগুলোকে আমরা বলছি কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস। সেটা এক্সাম্পলস আমি অলরেডি বললাম, সেটা হচ্ছে টেম্পারেচার হতে পারে, প্রেশার হতে পারে, ওয়েট হতে পারে। এই মেজারমেন্টগুলোকে বা এই কোয়ান্টিটিগুলোকে আমরা বলছি কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস। সো এই চারটে টাইপ ভ্যারিয়েবলসের যে টাইপসগুলো আছে সেগুলোকে সামারাইজ করে দেখানো হয়েছে।